পিয়াস এবার মুখটা বিড়ালের মতো করে রাখে। মৌতো হো হো করে হাসতে থাকে। এই রাত যেমন পিয়াসকে আগলে রাখে, ঠিক তেমনই পিয়াসকে পচাতে থাকে। মায়া এদের কনভারসেশন শুনে এবার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে। রাজ তার ঢাকার লোকেদের সাথে কনভারসেশন করতে থাকে। কোথায় কার কি হয়েছে এসব খোঁজ নিতে থাকে রাজ। মায়া ল্যাপটপে দেখছে তার ফ্যাক্টরির নতুন ড্রেসগুলোর সাথে কোন হিরোইনের অ্যাড বেশি ভালো বানাবে। হিয়া ও তারেক এসে বসেছে একটি কফি হাউসে। দুজনের সামনে কফি। তারেক কফি নিয়ে চুমুক দিলেও হিয়া কফি হাতেও নেয়নি। তার কেমন যেন লাগছে। এতদিন তো রুদ্রর সাথে চা শেয়ার করত। সবসময় তার কয়েক চুমুক পরে রুদ্র সেই কাপে চুমুক দিত, তারপর বলতো, তোর এই চায়ের কাপটাও আমার এক নেশা। এখানে আছে তোর ভালোবাসা। হিয়া কল্পনা করতে থাকে মুহূর্তগুলোকে। ভাবতে ভাবতে হিয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। চারকোনা চিকন চশমার ভিতর দিয়ে বয়ে যাওয়া অশ্রু দেখতে পেল তারেক। টেবিলে থাকা টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে হিয়ার সামনে ধরল। হিয়া তাকালো সেদিকে। তারেক বলে, জীবনে যে নিজেকে প্রিয় ব্যক্তির জায়গা করে নেয়, সে হাজারো তিক্ত কাজ করলে প্রিয় থেকেই যায়। হিয়া তারেকের হাত থেকে টিস্যু নিয়ে চোখের পানি মুছে বলে, এটা নর্মাল অ্যালার্জি, বেশি কিছু না। আমি কি বলেছি বেশি কিছু? হিয়া আমতা আমতা করতে করতে বলে, না মানে বন্ধুত্বের সম্পর্ক আমাদের হিয়া, এখানে এমন ইনসিকিউর হওয়ার তো কথা নয়। হিয়া হালকা হাসি দেখায়, বলে, ঠিকই বলেছেন আপনি, আমাদের বন্ধুত্বের কোনো ত্রুটি নেই। তুমি কিন্তু আমাকে বন্ধুত্বের দাবিতেই ডেকেছো। আমি তোমার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত নই, কিন্তু তোমার মন খারাপ সম্পর্কে অবগত। কারণ একজন মানুষের মন খারাপের সময় তার বন্ধুত্বের সাপোর্ট লাগে। ঠিক বলেছেন আপনি, আসলে এখন একটু বন্ধুত্বের প্রয়োজন। আমার সাথে মেশার কেউ নেই, সবাই যে যার মতো ব্যস্ত। আমি আমার সঙ্গী উপন্যাসকে বেছে নিয়েছিলাম, কিন্তু এখন ওখানে মন বসতে চায় না। যদি কিছু মনে না করো তাহলে আমাকে কি শেয়ার করা যাবে? হিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, তারপর বলে, আসলে আমি একজন ভুল মানুষের প্রতি আপ্লুত হয়েছি। মানুষটির যত প্রকার সাইড আমি দেখেছি সবই জঘন্য। আমি তাকে একটাও ভালো কাজ করতে দেখিনি। মেয়ে নিয়ে ঘুরতে দেখেছি, মেয়েদের সাথে বারে যেতে দেখেছি, মেয়েদের সাথে ফুর্তি করা তার স্বভাব। এখন তো আবার তাকে বলেও বলতে পারল না হিয়া। খুন করা শব্দটির ব্যবহার করতে কেমন দ্বিধা লাগছে তার মাঝে। তারেক বলে, কি হলো, কি দেখছিলে? আছে কিছু একটা, কিন্তু এগুলো দেখে তার উপর ঘৃণা ধরে গেছে। কিন্তু তার বর্তমানে আমাকে তার জন্য খুব মন পোড়ায়। তারেক হিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, এটাকে কি বলে জানো? হিয়া মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল না। তারেক বলে, মনের গহীনে তাহার বসবাস। হিয়া অবাক নয়নে তাকিয়ে বলে, কিন্তু হিয়ার কিছু বলার আগেই তারেক বলে, আমরা যখন কাউকে ভালোবাসি তার ব্যাকগ্রাউন্ড দেখি না। দেখো হিয়া, আমি বলবো না তুমি ওই লোকটিকে ভালোবেসে গ্রহণ করো, ওটা একান্তই তোমার সিদ্ধান্ত। কিন্তু বন্ধু হিসেবে বলবো যে ভালোবাসা মানুষ বিবেচনা করে হয় না, ভালোবাসা হয় মন থেকে। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গড়ে ওঠে। আপনার মনে হয় আমি তাকে ভালোবাসি? তারেক হিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার প্রতিটি কথাই আমি তার জন্য ঘৃণা দেখিনি হিয়া, দেখেছি আফসোস, ভালোবাসা হারানোর আফসোস। তাহলে আমি কি করব? আমি এমন লোককে কখনো গ্রহণ করতে পারবো না। টেক ডিস্টেন্স, অথবা তাকে ভালো হওয়ার সুযোগ দাও। সম্ভব না, ওরা ফুল ফ্যামিলি এমন। ফ্যামিলির উপর ডিপেন্ড করেই তো মানুষ তার কালচার পাবে, কিন্তু ভালোবাসা মানুষকে বদলে দেয়। আমি বলবো তুমি তোমার মনকে শোনো। মন তো চাচ্ছে তার কুকর্মের জন্য তাকে শাস্তি দিতে। তাহলে চলো দেই তাকে শাস্তি। কিভাবে? তার দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে। হিয়া তাকালো তারেকের দিকে, ভাবতে থাকলো রুদ্রর দুর্বলতা,
মনে পড়ল রুদ্রর বড় দুর্বলতা তো সে নিজেই। অতপর একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আপনি একদম ঠিক বলেছেন, তার দুর্বলতা দিয়েই আমি তার শেষ করব। গুড। হিয়া কিছু একটা ভেবে তারেককে বলে, আচ্ছা, আপনি কখনো একজন খুনিকে নিজের জীবনে জায়গা দিতে পারবেন? তারেক হিয়ার দিকে সরু চোখে তাকালো, তারপর বলে, খুনের 2 রকম রূপ থাকে হিয়া। একটি রূপ নিঃস্বার্থভাবে কারোর ভালোর জন্য, তো আরেক রূপ নিজের অসৎ পথের স্বার্থসিদ্ধির জন্য। আমি বুঝে শুনে পা ফেলবো আমার ভীষণ সঙ্গীর দিকে। হিয়া আলতো হেসে কফি শেষ করে বিদায় নিল। হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে তারেক। হিয়ার চুলগুলো অনেক বড়, ঝুঁটি বেঁধে পেছনে ঝোলানো চুলগুলো দুলতে থাকে। ওড়নার আঁচল 2 পাশে সুন্দর করে মেলে রাখা, তাই হিয়ার পিছন থেকে ওড়নার 2 আঁচলও চুলগুলো খেলা করতে থাকে। সেদিকে তাকিয়ে তারেক বলে, 21 বছরের এক যুবক খুন করে জেল খেটেছে, আজ তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে কেন খুনিকে তার জীবনে জায়গা দিবে নাকি। কথাগুলো বলে চোখ বন্ধ করে তারেক। চোখের পাতা বন্ধ করতেই 2 চোখ দিয়ে বিন্দু বিন্দু ফোঁটা বের হয়। চোখের সামনে ভাসছে আকাশি রঙের কামিজের সাথে সাদা রঙের বেল্ট ও সালোয়ার পরিহিতা এক কিশোরী স্কুলে যাচ্ছে। 2 পাশে 2টা মোটা বিনুনি কাঁধে স্কুল ব্যাগ। কখনো কখনো সে তারেকের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, ওহে কালাচান, এমন চাইয়া কি দেহ? তারেক দেখতে কালো, তাই মেয়েটি তাকে কালাচান বলে ডাকত। সহজ সরল তারেক মাথায় তেল, মাঝখানে সিথি করে রাখা মেয়েটির দিকে তাকিয়ে 32 দাঁত বের করে বলে, তোরে দেখি রে হুরপুরি, তুই দেখতে এক্কারে হুরপুরিদের মতো রে। পরিণামের মেয়েটির সাথেই হেসে দেয়, কিন্তু আজ সে নেই। তার জন্য তারেক নিজের বাম পাশটায় আজও শূন্যতা বোধ করে। তারেকের ভাবনার মাঝেই তার ফোনে একটি মেসেজ আসে, তাতে লেখা। তারেক মেসেজটি পড়ে নিজেকে বিড়বিড় করে বলে, ওরে, তোর বোনকে ফাঁসাতে চাই, তুই কেন ফেসে এলি? সন্ধ্যায় আশ্রমে যাবে বলে নিজেকে রেডি করেছে মায়া। ফ্যাক্টরি থেকে আশ্রমের লোকজন ভালোবেসে মায়াকে একটি তাঁতের শাড়ি কিনে দেয়। ওটা পরেই আয়নায় নিজেকে তৈরি করে নেয়। ফুলহাতার নীল তাঁতের শাড়ি দিয়ে তৈরি একদম বাঙালি আবির্ভাব ফুটিয়ে তোলে নিজেকে। শাড়ির উপরে চিকন কাজের একটি হার গলায় দেয় মায়া। হাতে কিছু গোলাপি ও কালো রঙের কম্বিনেশনে চুড়ি পরে। কপালে ছোট একটা কালো টিপ দেয় মায়া। নিজেকে আয়নায় দেখে নেয়, সর্বদিক থেকে পারফেক্ট আছে সে। বাইরে বের হলে ব্যস্ত হবে, তাই এখনই হাসিকে কল দিয়ে কথা বলতে চায় মায়া। হাসিকে ভিডিও কল দেওয়ার সাথে সাথেই কল রিসিভ করে হাসি। হাসি মায়ার দিকে তাকিয়ে বলে, আমার মায়াবতী মা। মায়া হেসে দেয়, বলে, তুমিও হাসিমা? কেন? তোমার মন্ত্রীমশাই একাই তোমাকে মায়াবতী বলবে, আমিও বলতে পারি না? তুমি আমার দ্বিতীয় মা, তুমি তো আমাকে ভালোবেসে ডাকবেই। আশ্রমে যাচ্ছ বুঝি? হ্যাঁ। আমার সামনে থাকলে এখন তোমাকে আমি কালো টিকা দিয়ে দিতাম। তোমাকে মাশাআল্লাহ অপূর্ব লাগছে। বলছো? হ্যাঁ রে মা, তোমার মন্ত্রীমশাই ফিদা হয়ে যাবে। হসপিটালের কি অবস্থা হাসিমা? সব কিছু নর্মাল, একটু একটু ভালো রেসপন্স পাচ্ছি, জানি না কি হয়। মায়ার মুখে প্রথমে খুশির ঝলক দেখা দিলেও শেষে একটু ফ্যাকাশে হয়ে যায়। তার অপেক্ষার অবসান কবে ঘটবে? যদি হাসিটা দেখে বলে, আরে ডোন্ট ওয়ারি, আগের থেকে ভালোই রেসপন্স এসেছে। আশা করা যায় বেস্ট কিছু হবে। তাই যেন হয় হাসিমা। আমার ভালোবাসার জন্য অনেক কিছু করেছি, আমি চাই তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক। আমার অপেক্ষার যে শেষ হয় না হাসিমা। মায়াবতীকে দুর্বল মানাই না। আমাদের শিক্ষা কি তুমি ভুলে গেছো? না হাসিমা, আমি কাল এসে তোমার কোলে ঘুমাবো, তুমি রেডি থাকো। বাই। বাই বলেই কল কেটে দেয় হাসি। গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। গাড়ির ব্যাক সাইড থেকে বের হয় মায়া ও রাজ। তার পিছন থেকে আরও একটি গাড়ি আসে, সেখান থেকে বেরও হয় মৌ ও পিয়াস। সবাই এসে আশ্রমের মেইন গেটে থেমে যায়। ছোট ছোট বাচ্চারা মন্ত্রীর জন্য স্বাগতমের ব্যবস্থা করেছে।
ছোট ছোট বাচ্চারা মন্ত্রীর জন্য স্বাগতমের ব্যবস্থা করে রেখেছে। রাজ একটা ছাই রঙা ব্লেজার পরেছে, মায়া নীল রঙের তাঁতের শাড়ি। রাজ ও মায়ের দিকে তাকিয়ে সবাই তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আশ্রমের কর্মী এসে একটি ফুলের তোড়া দেয় রাজের হাতে। রাজ হাসি মুখে তোড়াটি নেয়। সবাই মিলে একসাথে আশ্রমের ভিতরে ঢুকলো। প্রথমে রাজ ও মায়া, তার পিছনে পিয়াস ও মৌ। সবাই আশ্রমের চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মৌ এসে মায়ার পাশে দাঁড়িয়ে পড়ে। রাজ ও প্রিয়াস আশ্রম কর্মীদের সাথে কথা বলে। তারা রাজকে আপ্যায়নের স্থানে নিয়ে বসিয়ে দেয়। কিছু নাস্তা পানি করতে দেওয়া হয় রাজকে। মায়াকেও ডাকা হয়েছে, কিন্তু মায়া একটু পর আসছি বলে মৌ মায়ার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখতে দেখতে বলে, সবার সব কিছু পূরণ হয়, শুধু আমাদের উদ্দেশ্য বাদে। মায়া মৌয়ের কাঁধে হাত রেখে বলে, ওটাও পূরণ হবে বোন। কিভাবে আপু? আমার জন্মের পর না পেলাম মায়ের ভালোবাসা, না পেলাম বাবার ভালোবাসা, অথচ ওদিকে যার জন্য আমাদের এই অবস্থা তারাই সুখী। বলতে না বলতেই মৌয়ের চোখ থেকে পানি পড়তে থাকে। মায়া মৌয়ের চোখের পানি মুছে বলে, বড় বোন হয়ে আমি এখন স্ট্রং, তোমাকেও এমন হতে হবে। আমাদের বাবা নামক নরপশুর শেষ দিন হবে, খুব শীঘ্রই হবে। শিরায় শিরায় ভোগ করবে সে। দাঁত কটমট করে বলে মায়া। মৌ শান্তি পায় মাথায় মায়ার কথায়। মোহন সর্দারও সোনালি এই দুই বোনের জীবনের কাল ছিল। এখন এই দুই বোন বড় হয়ে তাদের জীবনের কাল। মৌয়ের গ্র্যাজুয়েশন শেষ। মায়া চেয়েছিল একটা ফ্যাক্টরি মৌয়ের দায়িত্বে দিতে, কিন্তু মৌ না করেছে। তার কথা মতে, আমি পিয়াসের সাথে সুখী আছি। আমার ছোট সংসারের সবার সাপোর্ট ও ভালোবাসা আছে। বেশি উপরে যেতে গেলে আমি এগুলো পাবো না। মায়া যেমন ভালোবাসার কাঙাল, মৌ নিজেও তেমন। তাই মায়া মৌকে পরিপূর্ণ ভালোবাসায় পূর্ণ রেখেছে। পিয়াস ছেলে ভালো মনের, সে নিজেও মৌয়ের জন্য পাগল। পিয়াসের সামনে 1 মাস বন্ধুত্বের রূপ নিয়ে ঘুরতে না ঘুরতেই পিয়াস মৌকে ভালোবেসে ফেলে। তারপর পিয়াস মৌকে বিয়ে করে। আশ্রমের একটি বাচ্চা মেয়ে এসে মায়ার হাত ধরে ঝাঁকিয়ে বলে, ম্যাম ম্যাম, আপনাকে খেতে ডাকছি, আসুন। মায়া বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর ফোকলা দাঁতের একটি গুলুমুলু মেয়ে। মায়ার হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসতে থাকে। মায়া হাঁটু গেড়ে বসে বাচ্চাটির সামনে বলে, তোমার নাম কি? মেয়েটির ফোকলা দাঁত দিয়ে খিলখিলিয়ে বলে, হাসি। আমাকে আশ্রমের সবাই হাসি বলে, কারণ আমি সারাদিন হাসতে থাকি। মায়া হাসির দিকে তাকিয়ে বলে, জানো আমার একটা হাসিমা আছে, কিন্তু তোমার মতো হাসে না। মেয়েটি 3 আঙুল দিয়ে ঠোঁট ঢেকে অবাক হওয়ার ভাব করে বলে, একটু হাসে না? না হেসে মানুষ থাকে কিভাবে? আমার তো মজার কিছু দেখলেও হাসি পায়। মায়া বাচ্চাটিকে জড়িয়ে ধরে, কল্পনা করে নিজের ছোটবেলার স্মৃতি। মায়া ছোটবেলায় প্রচুর শাহানা পারভিনের শাড়ি পরত। একদিন মোহন সর্দার আসার আগে শাহানা পারভিনের শাড়ি পরে আয়নায় ফোকলা দাঁত নিয়ে হাসতে থাকে। বাচ্চা মানুষদের কাজই কারণ অকারণে হাসতে থাকা। মোহন সর্দার মায়াকে দেখে বলতেন, আমার মোহমা। এখন বউ সেজেছি বাবা, আমাকে বউ লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব বউ বউ লাগছে। বলেই জড়িয়ে ধরতেন মায়াকে। শাহানা পারভিন এদের বাবা মেয়ের ভালোবাসার ভিতর ঢুকে বলতেন, আমার মায়া তো বউ সাজে কেন? বরের তো ঠিকানা নেই। মায়া বউ সাজ নিয়ে কোমরে হাত রেখে বলতো, আমি এখন বিয়ে করব না, বিয়ে করলে তোমাদের থেকে দূরে যেতে হবে। শাহানা পারভিন মেয়েরকে কাছে নিয়ে বলতেন, তোমাকে আমাদের কাছে রাখার ব্যবস্থা করব মা। তুমি আমাদের থেকে দূরে থাকবে না। তোমার বর নিজে তো তার সিংহাসন তোমার রাজত্বে চালাবে। মায়া খুশি হয়ে বলে, হ্যাঁ সত্যি বলছো মা? আমার বর আমাকে নিয়ে যেতে আসবে না, এখানেই থেকে যাবে? শাহানা পারভিন মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতেন। মায়া অরূপে তখনকার মোহন সর্দারের দিকে তাকিয়ে বলতো, আমি তোমাদের কাছে থাকবো বাবা, কি মজা কি মজা। বলেই বাবা মাকে চুমু খেত মায়া। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই মায়া কান্না করে দেয়। হাসি নামের বাচ্চা মেয়েটিকে বলে, ছোটবেলাটা সুন্দর রে হাসি, তখন না চাইতেও হাসি পায়। আর তারপর যত বড় হবি, লোকজন চিনতে থাকবি, তত বেশি কষ্ট পাবি। হাসির কিছু দেখলেও আর হাসতে ইচ্ছে করবে না।
বোকা হাসি কিছুই বুঝতে পারল না। মৌ এমনি বাবা মায়ের ভালোবাসা পায়নি, তাই কষ্ট লাগছিল তার। এখন আবার মায়ার কষ্ট দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। হাসি মায়াকে সোজা করে মায়ার চোখের পানি মুছে বলে, তুমি কান্না করছো কেন? তোমার কাছে কি চকলেট নেই? আমি তো চকলেট কিনতে পারি না, কিন্তু তুমি এই সুন্দর সুন্দর জামা কাপড়ের মতো চকলেট কিনতে পারবে। মায়া ফোঁস করে হেসে দেয়। হাসি মেয়েটিকে মায়া ও মৌকে টানতে টানতে বলে, চলো চলো, ওরা সব খাবার খেয়ে নেবে, আমরা কিছুই পাবো না তো, তাড়াতাড়ি আসো। মায়া ও মৌ হাসি টানাটানিতে দৌড়তে থাকে। রাজু পিয়াস এসে এটা দেখে হেসে দেয়। মৌ নিজেও শাড়ি পরেছে। দুই শাড়ি পরা নারীকে এক ছোট বাচ্চার দু হাতে টেনে দৌড়ে নিয়ে আসছে। এটা সবাইকে মিষ্টি মধুর দৃশ্য তৈরি করে দেয়। মায়া ও মৌকে একে অপরের দিকে চেয়ে মিষ্টি হেসে বলে, এই জীবনটাই তো আমরা চাই। দৌড়ে এসে মায়া ও মৌকে এক জায়গায় বসিয়ে দেয় হাসি। মায়া হাসিকে হাত ধরে টেনে নিজেদের মাঝে বসিয়ে দেয়। নাস্তার থাকা রসমালাই হাসিকে খাইয়ে দেয়। সবাইকে বলে, বাচ্চাদের এখানে নিয়ে আসুন, আজ আমি তাদের খাইয়ে দিব। আশ্রম কর্মীদের বাচ্চাদের নিয়ে আসে। ভিন্ন ভিন্ন বাচ্চা হাজির হয়। কিছু কিছু বাচ্চাদের পা নেই, তারা হুইল চেয়ারে করে আসছে। কিছু কিছু প্রতিবন্ধী বাচ্চা তো কিছু বাচ্চা বোবা কালা, আবার হাসির মতো সুস্থ। কিছু বাচ্চার জীবনও এমনিতেই বাবা মাহীন। মায়া ও মৌ সবাইকে চকলেট দেয়। রাজু পিয়াস মিলে সবাইকে শীতের পোশাক, কিছু খাতা কলম দেয়। মায়া তার আশ্রমে সরকারি শিক্ষার ব্যবস্থা করে রেখেছে। এখন রাজ থাকাতে আরো বেশি উপকার হলো। নাস্তা খেয়ে সবাই আশ্রমের সামনে বড় ফাঁকা মাঠে এসেছে। এখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা প্রতিদিন বিকেলে এখানে খেলাধুলা করে। আজ এখানে বাস্কেটবল খেলার ব্যবস্থা করা আছে। শুধু আজকের জন্যই না, এই ব্যবস্থা এখানে রেডিমেড করাই থাকে। রাজ এটা দেখে বলে, তোমরা বাস্কেটবল খেলো? বাচ্চারা চিল্লিয়ে বলে, হ্যাঁ, আমরা সব ধরনের শিক্ষা অর্জন করি। রাজ বাচ্চাদের উৎসাহিত করতে বলে, চলো আমরাও খেলি। বাচ্চারা উৎসাহ পায়, বলে, হ্যাঁ হ্যাঁ খেলবো, চলো চলো। মায়া না করে বলে, এটা বাচ্চাদের খেলার জায়গা, কোনো বুড়োদের না। রাজ ভ্রু কুঁচকে বলে, মায়াবতী কি ভয় পাচ্ছে? এক্সকিউজ মি, আমি না বাঘকেও পোষ মানাই, এটা তো বাস্কেটবল। তাহলে চলো খেলা শুরু করি। চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ ধরতেই পারো। পিউ বেবি, তোমরা সবাই লাইন দিয়ে দেখতে থাকো। আজ আমি আর আমার মায়াবতী বাস্কেটবল খেলবো। পিয়াস বলে ওঠে। ওকে বস। বাচ্চারা মৌ ও পিয়াস মিলে চারপাশে ঘিরে থাকে। আশ্রম কর্মী বাবুর্চিদের কাছে রান্নার দিক দেখছে। রাতের খাবার রান্না হচ্ছে ওদিকে। সবার মুখে এখন ফুটছে হুররে। তার সাথে সবাই মিলে হাততালি দিতে থাকে। এদের মাঝখানে মায়া ও রাজ সামনাসামনি মুখ করে দাঁড়িয়ে আছে। মাঝখানে বল রাখা। রাজ তার এক পা দিয়ে বলে কিক দিয়ে ছুটতে থাকে বলের পিছনে। মায়া নিজেও দৌড়তে থাকে, কিন্তু মায়া তো শাড়ি পরা, সে কি আর রাজের মতো তড়িৎ গতিতে যেতে পারবে? কখনোই না। রাজ বল নিয়ে দ্রুত এগোতে থাকে। মায়া হার মানার পাত্রী না, তাই সেও ছুটেছে। অবশেষে মায়া বলের কাছে আসতেই রাজ বল হাতে নিয়ে মাটির দিকে আপ ডাউন করতে থাকে। মায়া তাকিয়ে দেখছে, সুযোগ খুঁজছে কখন বলটা কেড়ে নেওয়া যায়। মায়া একবার রাজের থেকে বল নেওয়ার চেষ্টা করতেই রাজ বলটি বাস্কেটে ঢুকিয়ে দেয়। 3 রাউন্ডের খেলা হবে। প্রথমবার রাজ জিতে যায়। মৌবাদে সবাই হাততালি দেয়। বাস্কেট থেকে বল পড়তেই মায়া তাড়াতাড়ি করে বল নিয়ে নেয়। বল নিয়ে পা এদিক ওদিক করছে, তারপর বল মাটির দিক থেকে আপ ডাউন করতে থাকে। মায়ার শাড়ির আঁচল ছেড়ে দেওয়া ছিল, বাম হাতের পুরোটাই আঁচল। এদিকে মায়ের কাঁধ অবধি মাঝারি চুলগুলো ছেড়ে দেওয়া। হেলতে দুলতে থাকার সময় চুলগুলো মায়ার নাকে মুখে এসে পড়ে। রাজ মাজায় হাত দিয়ে আবারও হাত দুটো উপরে করে ঘাড় কাত করে মায়াকে দেখতে থাকে। মায়া বল নিয়ে যে একটু এগোতে যাবে, ওর আঁচল উঠতে শুরু করে, যার ফলে মায়া হাত দুটো উঁচু করে আঁচল ঠিক করতে চায়। আর সেই সুযোগে কাজে লাগায় রাজ। নিজে বাস্কেটে ঢুকিয়ে দেয় বলটা। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ চোখ টিপ দিয়ে বলে, নাও ইউ হ্যাভ অন চান্স মায়াবতী। মায়া রেগে মেগে তাকিয়ে থাকে রাজের দিকে। অতঃপর কিছু ভেবে শাড়ির আঁচল পেঁচিয়ে কোমরে গুজে নেয়, চুলগুলো ছোট খোপা করে নেয়, নিজেকে প্রস্তুত করে। মায়া চোখ ছোট ছোট করে তাকায় রাজের দিকে। মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে রাজ।
রাজ তাকিয়ে থাকে মায়ার এই দৃষ্টিতে। রাজ নিজেও তার ছোপ ছোপ দাড়ির মাঝে শুষ্ক এক হাসি দেয়। মায়া ভেবে নেয় রাজ তার মায়ার জালে ফেসেছে। সুযোগ বুঝে মায়া ঠিক রাজের হাত থেকে বল নিয়ে নেয়, কিন্তু মায়াকে অবাক করে রাজ জোরে চিল্লিয়ে ওঠে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। বাচ্চারা একটু চাওয়াচাই করে নেয়। পিয়াস ও মৌ বলে দেয়, চোখে হাত দিয়ে বন্ধ করো। সবাই সাথে সাথে চোখ বন্ধ করে। মায়া বল হাতে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে রাজের দিকে। এখন আবার কৃষের প্রেম ভাবনার মাঝেই রাজ মায়ের কাছে এসে মায়ের মুখ পানে চেয়ে থাকে। তারপর মায়ার ললাটে একটি ভালোবাসার চিহ্ন দেয়। মায়া কেঁপে ওঠে। রাজ সেই সুযোগে মায়ের থেকে বল নেয়। মায়ের থেকে বল নিয়ে মায়ের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। বলেই মায়ের ছোট খোপা খুলে চুলগুলো ছেড়ে দেয়। তারপর বলে, এসব টেকনিক আমাদের ফার্স্ট নাইটের জন্য জমা রেখো। এখানে তো বাস্কেটবল খেলবো, আমার প্রেম ভালোবাসা তো এখানে না। রাজের এমন কথা শুনে মায়া আর চোখে তাকিয়ে রাগ দেখাতে থাকে। রাজ মায়ার থেকে দূরে যেতে যেতে সবাইকে বলে, বাচ্চারা চোখ খুলো। সাথে সাথে সবাই চোখ খোলে আর রাজ বাস্কেটের দ্বিতীয়বারের মতো বল রেখে দেয়। সবাই হাততালি দিয়ে হাসতে থাকে। রাজ ও মায়া যেই জিতুক না কেন, এরা তো সবাই কাছের, যে কোনো একজন জিতেছে মানেই তো খুশি। খেলাধুলা শেষ করতে করতে আশ্রম কর্মী এসে ডাক দিতে থাকে। খাবার রান্না হয়ে গেছে। গরম গরম শীতকালে খাবার খেলে ভালো লাগবে, আর বাচ্চারা ঘুমিয়ে যাবে। সবাই চলে যায়। মায়া ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। হুট করে রাজ এসে মায়ের কোমর থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দেয়। মায়ার গায়ে ছোঁয়া না লাগলেও আঁচল সরে যাওয়া অনুভব করলো। তার শাড়িতে রাজ হাত দিয়েছে। এমনিতেই রাগ চেপে বসেছে মায়ের মাথায়। হেরে যাওয়াটা যেন একটা বড় ব্যর্থতা মায়ের কাছে। সে হারতে চায় না, সে জিততে চায়। আর এই রাজ তাকে হারিয়ে দিচ্ছে। এখন আবার তার গায়ে হাত দিল। একটু আগে তার কপালে ভালোবাসা দিল। সহ্য করতে না পেরে মায়া রাজের কলার চেপে ধরে নিয়ে গেল আশ্রমের পেছনে। দেয়ালের সাথে রাজকে চেপে ধরে। নিজেকে কি ভাবেন আপনি? একটা খেলায় জিতেছেন শুধু, কিন্তু আপনাকে চিরতরে হারিয়ে দিব এই আমি। রাজ মায়ার দুই কাঁধ ধরে মায়াকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ালে চেপে ধরে। হারতেই তো চাই মায়াবতী, তোমার মায়ায় হেরে গেছি আমি। এ থেকে আর কোনো হার আছে কি এই জগতে? মায়া তাকিয়ে থাকে রাজের চোখের দিকে, বলে, এভাবে আমাকে আপনার দিকে আকর্ষিত করতে চাইবেন না। আপনার যারা বেবি আছে আপনার জীবনে। আমার যারা বেবি তো আর আমার মায়াবতী না। শাট আপ! আমাকে আপনার ওই হ্যাংলা যারা বেবি ভাববেন না। পাগল নাকি? আমার যারা বেবি ওয়ান পিস। সে তো খালি চেষ্টা করতে থাকে আমার সান্নিধ্য পাওয়ার, কিন্তু আমার মায়াবতী হলো -1 পিস, যাকে পুরো পৃথিবী জুড়ে খুঁজলেও পাওয়া যাবে না, যার সান্নিধ্য পেতে ছুটতে থাকে এই মন্ত্রী মশাই। আপনার এই আবেগকে ক্ষত বিক্ষত করে দিব আমি মন্ত্রী মশাই। রাজমায়ার মুখের উপর তার বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার ক্ষতে মলম দিয়ে সারিয়ে তুলবে আমার যারা বেবি, আর তারপর আবারও তোমার কাছে ক্ষত নিতে আসবো আমি। বলেই রাজ হো হো করে হেসে দেয়। মায়া রাজের সাথে কথা বাড়াতে চায় না, তাই সেখান থেকে আশ্রমের ভিতরে যেতে নেয়। পিছন থেকে রাজ বলে, আবে এই মায়াবতী। মায়া দাঁড়িয়ে পড়ে। পিছনে তাকিয়ে দেখে ঘাড় কাত করে রাজ তার দিকেই তাকিয়ে আছে। মায়ার তাকানোর পরপরই রাজ তার হাতের 2 আঙুল দিয়ে ঠোঁটের কাছে স্পর্শ করে মায়াকে একটি ফ্লাইং কিস দেখিয়ে দেয়। মায়া দেখে কিছু না বলে উল্টো ফিরে চলে আসে। রাজ সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে, এই জীবনে 2 নারী আসলো, একজন পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাটক করে আমার যারা বেবি, আরেকজন দূরত্বের নাটক দেখায় আমার মায়াবতী। অবশেষে বাচ্চাদের সাথে খাবার খেয়ে বিদায় নিল সবাই। সর্দার বাড়িতে রাতের খাবার শেষ করে রুমে এসে নাইট ড্রেস পরে ঘুমের প্রিপারেশন নিতে থাকে সোনালি। বয়স বাড়লেও শরীরে তার নেই কোনো বয়সের ছাপ। কিভাবে থাকবে? এই যে এত মেনটেন করে চলে, আবার অনেক হাই লেভেলের ড্রিঙ্ক করছে জীবনে, তাই তো রূপ যৌবনে এখনো টিকে আছে তার। হ্যাঁ, আগে থেকে একটু ড্যামেজ এসেছে, মুখের লাবণ্য কমে গেছে, কিন্তু তাকে দেখলে বোঝাই যাবে না সে এত বড় 2 সন্তানের মা। মোহন সর্দার এসে স্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে এমন লুকে দেখে একটু রসিকতা শুরু করেন। সোনালির কাছে এসে তাকে পিছন থেকে আলিঙ্গন করে বলে, আমার মিষ্টি বউ। সোনালি পিছনে ঘুরে মোহন সর্দারকে
বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। মোহন সর্দার চিত হয়ে শুয়ে পড়েন বিছানায়। সোনালি দূরে আয়নার সামনে দাঁড়িয়েই আছে। মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে ওঠে, রক্ষিতাদের সাথে প্রেম লীলা শেষ হয়ে গেছে বুঝি? মোহন সর্দার উঠে বসে বলেন, আরে কি বলো এসব? আমার জন্য তুমি আছো। কি মনে করো তুমি? তোমার কুকর্ম আমি জানি না? তোমার বিয়ের সাথে যে সম্পর্কগুলো আমি খুব ভালো করে জানি। জানোই যখন তখন এত বলার কি আছে? তুমিও তো এক সময় আমার বিয়ে ছিলে, এখন ঘরের বউ। ওরা তো আর বউ হতে পারবে না। হ্যাঁ, সেই তোমাকে বিয়ে করে হয়েছি এক পুতুল। কোন দুঃখে যে তোমার মতো এক বিবাহিত পুরুষকে বিয়ে করতে গেলাম। মোহন সর্দার ভ্রু কুঁচকে বলেন, কমতি আছে তোমার? সবকিছুই তো হাতের নাগালে। সোনালি এবার ক্ষিপ্ত হয়ে বলে, কি পেয়েছি আমি? এই রান্না বান্না কাজকর্ম। বাচ্চা হওয়ার পর তো খালি ওদেরকে সেবা করলাম। আগে কি সুন্দর বাড়ি যেতাম, পার্টি করতাম, ফ্রেন্ডদের সাথে চিল মুড়ে ছিলাম। এখন কোথায় সেই ফ্রিডম? মোহন সর্দার সোনালির কাছে এসে সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা শান্ত হও, তুমি চাইলে এখনো পার্টি করতে পারো। এই বাড়িতে সেই সুযোগ আছে নাকি? তোমার বড় ভাই আর তার সন্তান তো রাজ করছে এই রাজত্বে। নাম যেমন দিয়ে রেখেছে রাজ, তেমন করছেও কাজ। একটু শান্তি পাচ্ছি না আমি। এই বাড়িটি শুধু ভাইয়ের একার নয়, এটা আমারও বাসা। তুমি তোমার নিজ স্বাধীনতায় থাকবে। তোমার মন চাইলে তুমি পার্টি করবে, না চাইলে না। বাধা দিলে আমি দেখে নিব। সত্যি বলছো? হ্যাঁ, এবার একটু হাসো। সাথে সাথে সোনালি হেসে দিয়ে জড়িয়ে ধরেন মোহন সর্দারকে। তার উদ্দেশ্য এ বাড়িতে পার্টি রাখার, আর এই পার্টি করতে পারলে সে বাড়ির কিছু ধামাকা করতে পারবে, যার মাধ্যমে যারা রাজ এক হতে পারবে। সকালবেলা মায়া ব্যাগ প্যাক করতে থাকে। একটু পর তাদের ফ্লাইট। মায়া তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরছে। ঠিক তখনই রুমে প্রবেশ করে রাজ। রাজ এসে মায়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে হালকা হেলে দাঁড়িয়ে বলে, আর ইউ রেডি মায়াবতী? কিছু সময় লাগবে, প্রায় হয়ে এসছে। বলেই ভালো করে সবকিছু খেয়াল করে মায়া। রাজ মায়ার সামনে এসে বলে, সবকিছু তো মনোযোগ দিয়ে খেয়াল করেছো, আমাকে খেয়াল করে নিবে না? আপনি তো পেছন পেছন এমনিতেই চলে আসবেন, আপনাকে আর কি নিব? একবার একটু তোমার এই রক্তমাখা হৃদয়ে আমার নাম গেঁথে দাও মায়াবতী। সত্যি বলছি, পিছন থেকে না একদম হৃদয়ে লেপ্টে থাকবো। শুরু হয়ে গেছে? শেষ করতে চাও এত তাড়াতাড়ি? শাট আপ অ্যান্ড লেট মি প্যাক। ক্যান আই হেল্প ইউ? নো নিড। কিন্তু আমি তো সাহায্য করব। বিরক্ত করছেন কেন? বিরক্ত হচ্ছ কেন? মায়া এবার ভ্রু কুচকে তাকালো রাজের দিকে। সাথে সাথেই রাজ মায়াকে ফ্লাইং কিস দেখিয়ে দিল। মায়া রাজের কলার চেপে ধরে বিছানায় শুয়ে দেয়। মায়া বিছানার কোনায় দাঁড়িয়ে রাজের কলার চেপে আছে। ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মায়া বলে, আমাকে আপনার যারা পেয়েছেন নাকি? আমি মায়া, এটা ভুলে যাবেন না। রাজ ঠোঁট বাঁকিয়ে হেসে দেয়। মায়ার দিকে তাকিয়ে বলে, সারা বেবি আমার, আচ্ছা সারা বেবি আর মায়াবতী এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে বলতে হয় তুমি ফার্স্ট মায়াবতী। আমার সারা বেবি তো কখনো আমার এতটা কাছে আসে না যতটা তুমি আসো। মায়া পাশে থাকা ছোট টেবিলে তাকায়। সেকশনে একটি ছুরিতে কিছু ফল আর ফল কাটার ছুরি আছে। ছুরিটি নিয়ে রাজের গলায় তাক করে বলে, শুধু একবার চালানো এই ছুরি আপনার গলার উপর দিয়ে সাথে সাথে গলার সমস্ত শিরা উপশিরা থেকে টকবক করবে রক্তের বন্যা। রাজ তার দু হাত উঁচু করে আয়েশে মাথার পেছনে রেখে বলে, নাও, আমি আরাম করে শুয়ে আছি। আজ আমার ভালোবাসার জন্যই না হয় হবে মায়াবতীর হাতে আমার মৃত্যু। মায়া ছুরি ধরতেই রাজের দিকে ঝুঁকে আছে। ঠিক তখনই গেট নক করে পিয়াস। বলে, গাড়ি রেডি, আমাদের পৌঁছাতে হবে। আপনারা রেডি তো? মায়া উঠে যায় ছুরি নিয়ে। রাজ ঠিক সেভাবেই শুয়ে আছে। পিয়াসের দিকে ঘাড় কাত করে বলে, আমরাও রেডি, শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমরা আসছি একটু পর। পিয়াস চলে যায়। মায়া প্যাকিং শেষ করে লাগেজের চেইন টানতে থাকে। তারপর নিজেকে দেখে নেয় আয়নায়। রাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে মায়ার বাহু ধরে মায়াকে জড়িয়ে ধরে। মায়া নিজেকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। রাজের এই শক্তপোক্ত শরীরে সে কিছুতেই পেরে উঠবে না রাজের সাথে। রাজ মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, মায়াবতী,
আমি না চাওয়া অবধি তুমি এই বাঁধন খুলতেই পারবে না। মায়া রাজের কথা শুনে কিন্তু সে তার জেদের সাথে ব্যর্থ শক্তি খাটাতে থাকে। রাজ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরেই বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী, আমার অনুভূতিতে বাধা পড়ছে তো। মায়া চিল্লিয়ে বলে ওঠে, ছাড়ুন আমাকে, দম বন্ধ হয়ে আসছে আমার। দুষ্টুমি করবে না তো? শান্তিতে এভাবে থেকে আমার অনুভূতিতে ব্যাঘাত ঘটাবে না তো? আমি কিন্তু তাহলে আমার প্রেমের ডোজ আরো বাড়িয়ে দেব। মায়া থেমে গেল। এই লুচুর কাছে তাকে হার মানতে হবে, তাছাড়া উপায় নেই। যেভাবে লেগে আছে। রাজ হালকা হেসে মায়ার মাথায় চুলের উপর দিয়ে আলতো ঠোঁটের পরশ দিয়ে বলে, বউ বউ অনুভূতি পাচ্ছে জান। মায়া অবাক হয়ে যায়, এ কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না। বাড়াবাড়ি করলে এই পাগলা মন্ত্রী ডোজ বাড়িয়ে দিবে। মায়ার দমে যাওয়া দেখে রাজ বলে, আর 2 মিনিট, তারপর থেকে আমরা ঢাকার জন্য রওনা দিব। সেখানে পদে পদে অপেক্ষা করছে তোমার শত্রু, আমার শত্রু। আচ্ছা, এত শত্রু নিঃশেষ হতে হতে আমাদের মিলন কবে হবে? মায়া চুপ করে আছে। রাস্তার মতো বকেই যাচ্ছে। মায়ার থেকে উত্তর না পেয়ে রাজ বলে ওঠে, মায়াবতী হঠাৎ কেন হলে শান্তবতী? 2 মিনিট শেষ। রাজ ছেড়ে দিল মায়াকে, বলে, তুমি এতক্ষণ ধরে কাউন্ট করছিলে? আমি ভাবলাম আমার সমস্ত স্পন্দন তুমি অনুভব করছিলে। মায়া ফিচেল হেসে বলে, মায়াকে যতটা দুর্বল মনে করেন মায়া ততটা না। বলেই লাগেজ নিয়ে বের হতে থাকে মায়া। রাজ তার সোজাই থাকে। মায়া বের হওয়ার সাথে সাথে মায়ার থেকে লাগেজ নিয়ে গাড়িতে ঢুকিয়ে দেয় একজন গার্ড। রাজের লাগেজ আগেই ঢোকানো হয়েছে। এয়ারপোর্টে কিছু চেকিং করে প্লেনে উঠে বসে মায়া ও রাজ। চট্টগ্রামে আসার সময় যেভাবে সবাই সিটে বসেছিল, আজও সেভাবেই সবাই একই সিটে বসে ঢাকা যাচ্ছে। মৌ মন খারাপ করে আছে। তারা অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু এই 7 দিন যেন কম লাগছে তার কাছে। পিয়াস সামলাতে থাকে মৌকে। মৌ পিয়াসের বুকে মাথা রেখে বলে, আনন্দ মুহূর্ত কত তাড়াতাড়ি যায়, তাই না? চিন্তা করো না বউ, আনন্দ মুহূর্ত আরো আসবে। রাজ পিয়াসের দিকে ফিরে বলে। প্লেনের সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। প্লেনে রাজ ও মায়ার লোক ছাড়া কেউ নেই। রাজ নিজে এই প্লেনের সমস্ত টিকিট নিজের নামে কেটেছিল। সেখানে বাইরের লোকজন থাকবে না। পিয়াস বিড়বিড় করে বলে ওঠে, আমার প্রেমের কাবাব কি হাড্ডি? আমি করব আমার বউয়ের সাথে প্রেম? মাঝখানে খাম্বা হয়ে দাঁড়ায় আমার বস। মৌ পিয়াসের কানে কানে বলে, আর একটু জোরে বলো, ভাইয়া শুনে তোমাকে কি করে দেখো। মাথা খারাপ? এ যা লাগামহীন বস, আমি টিকতে পারবো না বউ। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হয় হিয়া। চারপাশে ভালোভাবে উকি দেয়, দেখতে থাকে কোথাও রুদ্র আছে কিনা। একা একা রুদ্রের সামনে যেতে ভয় পায় সে, তাই এদিক ওদিক তাকিয়ে দেখছে। না, নেই রুদ্র। হিয়া এবার সাহস নিয়ে পিটপিট পায়ে সিঁড়ি দিয়ে যেতে লাগলো নিজের ছোট লাইব্রেরির দিকে। ভালোভাবে আবারও চারপাশ পরখ করে লাইব্রেরির ভেতরে ঢুকেই দরজার ছিটকিনি দিয়ে দিল হিয়া। ছিটকিনি দিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে সে, কিন্তু হঠাৎ বন্ধ রুমের ভিতর থেকে ভেসে এলো, আমার থেকে পালানোর চেষ্টা করিস ইয়া পাখি। দরজার দিকে মুখ করেছিল হিয়া। রুদ্রের এমন কণ্ঠ শুনে যেন আঁতকে উঠল। রুদ্র কোথা থেকে আসলো? কাঁপা কাঁপা শরীর নিয়ে পিছনে ঘুরে তাকালো। লাইব্রেরির এই ছোট রুমটির মধ্যে থাকা বুক সেলফে হেলান দিয়ে আছে রুদ্র। হিয়া চুপ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসে হিয়ার দিকে। আমার থেকে পালাচ্ছিস ভালো কথা, কিন্তু কাঁচার পাখি উড়াল দিয়ে অন্য কাঁচাই যাস না, এই রুদ্র সইতে পারবে না। প্রত্যুত্তর করে না হিয়া। পিছনে ঘুরে দরজা খুলতে যায়। রুদ্র হিয়ার হাত আটকে ধরে। হিয়া রুদ্রের ছোঁয়া পেয়ে আজ ভয় পায়। এই হাত যে কাউকে খুন করেছে। রুদ্র হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কার থেকে পালাচ্ছিস তুই? তুই ঝাড় থেকে পালাবি, তার থেকেও ভয়ঙ্কর রূপ দেখতে পাবি। হিয়া চুপ করে শুনল রুদ্রের কথা। ভাবতে লাগলো সে তো রুদ্রের দুর্বলতা হয়ে তাকে বিনাশ করতে চায়। তাহলে এমন ভয় পেলে তো হবে না। সাহস নিয়ে হিয়া বলে, পালাবো কেন আমি? আমি তো শুধু অবাক হয়েছি আপনি আমার লাইব্রেরিতে। আমি তো প্রায়ই আসি এখানে। এভাবে এত সকালে আমার আগে আসেন না আপনি, তাই ভয় পেয়েছি। আচ্ছা, আপনি কি গল্পের বই পড়বেন? না, তুই পড়বি, আমি শুনবো। তোর মুখে ওই সাহিত্যকের প্রেমের বিশ্লেষণ শুনলে আমার অনেক ভালোবাসার জাগ্রত হয় ইয়া পাখি। হিয়া হালকা হেসে বুক সেলফে থেকে বই নিয়ে পড়তে থাকে। রুদ্র টেবিলে 2 হাত ভাঁজ করে তাতে মাথায় এলিয়ে তাকিয়ে থাকে হিয়ার দিকে।
হিয়ার বইয়ের মাঝে আবদ্ধ চোখ, চশমার ভিতরে বড় বড় পাপড়িয়ালা চোখ। বইয়ের প্রতিটি লাইনের সাথে সাথে চোখের দৃষ্টি পাল্টাতে থাকে, ঠোঁটে নড়াচড়ার পরিবর্তন হতে থাকে। রুদ্র হিয়ার বলা কথাগুলো কানে নিচ্ছে না, কারণ তার মন জুড়ে হিয়ার মুখমণ্ডল বিরাজ করছে। হিয়া বুঝতে পারছে রুদ্রের এই দৃষ্টি, কিন্তু সে পাত্তা দিচ্ছে না। সে চায় রুদ্র এখন তার প্রতি দুর্বল হোক, তারপর সে রুদ্র থেকে ভালোবাসার ছলনা করে সব কিছু আদায় করে নেবে। ঢাকার এয়ারপোর্টে এসে প্লেন থেকে একে একে নামতেই থাকে সব গার্ড। সবাই নেমে সাইড হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর প্লেন থেকে নামে রাজের পরপরই প্লেন থেকে নেমে পড়ে মায়া। পিয়াস মৌয়ের হাত ধরে একসাথে নামতে থাকে প্লেন থেকে। চেকিং কমপ্লিট করে মায়া, রাজ ও মৌ, পিয়াস এক জায়গায় দাঁড়ায়। গার্ডসগুলো তাদের পিছনে দাঁড়িয়ে আছে। মায়ার দিকে তাকিয়ে রাজ কিছু বলতে যাবে, তার আগেই মায়া দৌড়ে যেয়ে কোনো এক যুবককে জড়িয়ে ধরে। রাজ ও পিয়াস অবাক হয়ে তাকিয়ে আছে। পিয়াস বলেই ফেলে, আবার কোন চরিত্র? মায়া যুবকটিকে জড়িয়ে ধরে বলে, ডু ইউ মিস মি? যুবকটি মায়ার গালে হাত রেখে বলে, মিস ইউ লট মাই বেবি ডল। মায়া একগাল হেসে তারপর যুবকটির হাত ধরে রাজের সামনে আসে। রাজের দিকে তাকিয়ে বলে, মিট মাই উড বি মিহির। রাজ অবাক হয়ে বলে। মায়া মিহিরের দিকে তাকিয়ে বলে, ইয়া মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ। আপনাকে তো বলেছিলাম আমার জীবনে কেউ আছে, ওই যে চট্টগ্রামে যাওয়ার দিন প্লেনে। রাজের মনে পড়ে যায়, তার মানে মায়া এই ছেলেটির কথাই বলেছিল। মায়া মিহিরের দিকে তাকিয়ে বলে, ইউ নো হোয়াট, আমাদের মন্ত্রী মশাই আমাকে পুরো জার্নিতে সাপোর্ট করেছে। আমাকে অনেক বিপদের মুখ থেকে রক্ষা করেছেন তিনি। তার জন্যই বলা যায় আমি বেঁচে আছি। উনি না থাকলে হয়তো আমার উপর আরো অ্যাটাক হতো। মিহির সহানুভূতি প্রকাশ করে বলে, যদিও আমার বেবি ডল অনেক ব্রেভ, ও এমনিতেই সবকিছু ম্যানেজ করে নিত, কিন্তু আপনি অনেক ওকে হেল্প করেছেন। থ্যাংক ইউ সো মাচ। রাজ কোনো রিয়াকশন দেখায় না। মায়া মিহিরের হাত ধরে চলে যায়। রাজ তাকিয়ে দেখছে মায়া ও মিহিরের হাত একসাথে। তারা একই দিকে একসাথে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। গাড়িতে উঠে মায়া মিহিরের দিকে তাকিয়ে ভিলেনি হাসি দিয়ে বলে, গুড জব। মিহির নিজেও হো হো করে হেসে বলে, তোমার মন্ত্রীমশাই তো পুরো বোম হয়ে আছে। তোমার মন্ত্রীমশাই তো পুরো বোম হয়ে আছে বেবি ডল। বেচারা বুঝলোই না আমরা নাটক করছি। শাহমীর রাজকে এত কাঁচা ভেবো না মিহির ভাই। ওনার চোখে আগুনের আভাস দেখেছি, যেটা এখন দাউ দাউ করে জ্বলবে, আর তার বেনিফিট আমার হবে। সন্ধ্যায় মোহন সর্দার আজ ক্ষেপে আছেন। তার কোম্পানির প্রমোটের জন্য একটা অ্যাক্ট্রেস হায়ার করেছিল। সেটা মোটা অঙ্কের টাকা নিয়ে দিয়েছিল। সামান্য একটু খাবার খেয়ে তার সুনাম করবে ক্যামেরার সামনে, এটাই ছিল কোম্পানির প্রমোটের বিশেষ কাজ। এটার বিভিন্ন চ্যানেলে অ্যাড হয়ে আসলে তার বেনিফিট হবে, কারণ সে এখন কোনো ডিল পাচ্ছে না। আবার ছোটোখাটো দোকান ছাড়া তার খাবারগুলো কেউ নিচ্ছে না। মোহন সর্দার তার অ্যাসিস্ট্যান্টকে জোর গলায় বলেন, কোথায় সেই মারিয়া? আমার থেকে মোটা টাকা নিয়ে পালিয়েছে কেন? অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায়, বলে, আসলে স্যার উনি কোনো ফ্যাশন হাউসের প্রমোট করতে গেছে, ওটা নাকি ওভার বেনিফিট। তাকে তুলে আনো নাই কেন? আমরা গিয়েছিলাম, কিন্তু ওই কোম্পানির সিও অনেক পাওয়ারফুল, তাই সফল হয়নি। গাড়ি বের করো, মারিয়া শুটিং প্রজেক্ট স্পটে। আমি দেখতে চাই কেমন পাওয়ারফুল সিও। বলেই গাড়ি করে বের হয় মোহন সর্দার। সোজা মারিয়া মানে প্রমোটের শুটিংয়ের স্পটে এসে দাঁড়ালো মোহন সর্দার। রাগে হুঙ্কার ছেড়ে মোহন সর্দার মারিয়ার বাহু শক্ত করে ধরে বলে, মা, তোকে বিছানায় নিয়ে ভালোবেসেছিলাম বলে বেশি লাই পেয়েছিস। আমার কাজের জন্য টাকা নিয়ে আবার আমার সাথে বেমানি করছিস। মারিয়া আশেপাশে তাকিয়ে দেখে, সবাই তাকিয়ে আছে তার দিকে। হ্যাঁ, এটা কি সত্যি যে সেই মোহন সর্দার যার সাথে পার্টনার হয়েছিল? ইনফ্যাক্ট মোটা অঙ্কের টাকা দুই কাজের জন্য পেয়েছে, কিন্তু এই ডিলটাতে বেনিফিট ছিল, আর এই জন্যই তাকে মোহন সর্দারের থেকেও বেশি টাকা দেওয়া হবে। মোহন সর্দারকে নিজের পার্সোনাল রুমে এনে ইজি চেয়ারে বসিয়ে দেয় মারিয়া। মোহন সর্দারের কোলে বসে বলে, রিল্যাক্স সুইটহার্ট, আমি তো এই জায়গায় শ্যুট শেষ করে তোমার কাছেই যেতাম। আমি তোমার কাজটাও করবো, এত হাইফার হচ্ছে কেন? গুল্লিমারি তোর রিল্যাক্সের। আমার কাজ বাদ দিয়ে এখানে এসেছিস কেন? ওহো হানি, ইটস কল্ড বেনিফিট। এই কোম্পানি সিউ আজ চট্টগ্রাম থেকে এসেছেন। ওনার হাতে সময় কম, তাই আমাকে ডাবল পেমেন্ট করে শুটিং করতে নিয়ে এসেছেন।
কে শোনে কার কথা। মোহন সর্দার তড়িৎ গতিতে মারিয়াকে টানতে টানতে নিয়ে গেল নিজের কোম্পানিতে। মারিয়াকে ছুঁড়ে মারে একটি সোফায়। তারপর একজন মেয়েকে বলে, ওকে রেডি করে দাও। মেয়েটি তৈরি করে দেয় মারিয়াকে শুটিংয়ের জন্য। তৈরি হওয়ার পর মারিয়া ক্যামেরার সামনে আসলে কিছু পুলিশ হাজির হয় সেখানে। ক্যামেরার পিছনে চেয়ারে বসেছিল মোহন সর্দার। পুলিশ দেখে অবাক হলেন তিনি। চেয়ার থেকে উঠে এসে দাঁড়িয়ে তাকিয়ে আছেন সেখানে। সেদিকে পুলিশ এসে মোহন সর্দারকে বলে, হোয়াট? আমি কাকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছি? আমি যে তার ক্ষতি করেছি অথবা মারিয়াকে ইচ্ছার বিরুদ্ধে এনেছি তার কোনো এভিডেন্স আছে? বিনা কোনো এভিডেন্সে চলে না মেহরুন জাহান মায়া। মায়ার কাজ ও মায়ার ইচ্ছা মায়ার জীবনের মেইন টার্গেট। সেই টার্গেটে যে বাধা হয়ে আসে তার জীবনে কাল হয়ে আসে এই মায়া। নামের সাথে কিন্তু কাজের মিল নেই মিস্টার মোহন সর্দার। বলতে বলতে সেখানে এন্ট্রি নেয় মায়া। মোহন সর্দার তাকায় মায়ার দিকে। মায়ার মুখে রহস্য বিদ্রুপ নিয়ে ভরা। মায়ের দিকে তাকিয়ে মোহন সর্দার বলেন, কি প্রমাণ আছে তোমার কাছে? আপনি মনে হয় দেখেননি, আপনি যখন শুটিং স্পটে এন্ট্রি নেন তখন মারিয়ার শুটিং চলছিল। সে তখন ক্যামেরার সামনেই ছিল। আপনি বয়সে বড় হলেও খেলায় কাঁচা। অবশ্য এমন ইউজলেস নারী আসক্তি পুরুষদের কি অন্যদিকে হুঁশ থাকে? আপনার আর মারিয়ার সমস্ত কীর্তিকলাপ আমাদের ওই ক্যামেরায় সুন্দরভাবে সেট হয়ে আছে। মোহন সর্দার চুপ হয়ে গেলেন। মারিয়া ভয় পেয়েছে যদি ভিডিও ভাইরাল করে দেয়। মায়া পুলিশের উদ্দেশ্যে বলে, নিয়ে যান আসামিকে। আমার জীবনে কাল হয়ে আসার একটা জ্যামও তো তাকে দেখতেই হবে। এনার এই কাজে আমার কোম্পানির লস হতে পারে। প্রমোট না পেলে তো আমি উন্নতি করতে পারবো না। আর আমার সাথে যেভাবে ডিল করেছে তার প্রমাণ আমার কাছে আছে। সুতরাং আমি তো তাকে শাস্তি দিবই। মোহন সর্দারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোহন সর্দার অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া ডেভিল হাসি দিয়ে তাকায় মোহন সর্দারের দিকে। মোহন সর্দার চলে যাওয়ার পর মায়া তাকায় মারিয়ার দিকে। মারিয়ার সাথে সাথে চলে যায় মায়ার ঠিক করা শুটিং স্পটে। সবাই চলে যাওয়ার পর মায়া তার গলায় হাত দেয়। গলায় থাকা ছোট লাভ শেপের একটি লকেট সহ চেন আছে। লকেটটিতে হাত নিয়ে খুলে দেখে ওখানে ছোটবেলায় মায়া ও শাহানা পারভিনের ছবি আছে। মায়া শাহানা পারভিনের ছবির দিকে তাকিয়ে বলে, আমি আজ পেরেছি মা, এক একটা করে সবাইকে শেষ করে দিব। আজ মোহন সর্দার জেলে গেছে। হ্যাঁ, উনি ওনার পরিবারের দাপটে ছাড়া পাবে, কিন্তু শান্তিতে থাকতে পারবে না। কারণ মন্ত্রী মশাই এখন মায়ার পাতানো ফাঁদে পা ফেলেছেন। তার কি আর হুঁশ আছে পরিবার কোথায়? বলেই ডেভিল হাসি দিতে থাকে মায়া। রাগে গজগজ করে রাতের বেলায় বাসায় ফিরে রাজ। এতক্ষণে তার কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে পুরো অবাক হয়ে যায় রাজ। সবকিছু পাল্টে গেছে। বাড়ির সমস্ত লাইট অফ করে অন্ধকারে ছোট ছোট লাল বাতি জ্বালিয়ে পার্টি করছে সোনালি ও তার বন্ধু বান্ধবী। পরিবারও আছে এখানে। যারা, মিলি ও মালিনীও আছে সেখানে। শিয়াহিয়া নিজেদের ঘরে দরজা আটকে বই পড়ছে। ওদের এসব ভালো লাগে না। রুদ্র বাইরে আছে। মাহমুদ সরকার নিজের গ্রামে গেছেন, কাল আসবে। মন টানলেই তিনি গ্রামের বাড়ি যেয়ে তার বাবার কবর জিয়ারত করে আসে। রাজ বাড়ির এই অবস্থা দেখে থ মেরে দাঁড়িয়ে থাকে। রাজ জানে না মাহমুদ সর্দার নেই। যারা ডান্স করছিল হঠাৎ দেখলো দরজার দিকে রাজ দাঁড়িয়ে। রাজের চোখ লাল, কপালের শিরা ফুলে আছে, কিন্তু এটা কারো নজরে নেই। যারা রাজের দিকে এগিয়ে এসে বলে, মাই বেবি, তুমি এসেছো, মিস ইউ লট। যারা একটু টান দিয়ে কথা বলে, যেগুলো বিদেশে ব্যবহার করা হয়। রাজ এমনি ক্ষেপে আছে। আবার এখন উটকো যারা হাজির। রাজ গুরুজনদের দেখে প্রতিক্রিয়া করে না, সোজা চলে যায় নিজের ঘরে। রাজ উপরে যাওয়ার পরপরই রুদ্র আসে বাড়িতে, কিন্তু রুদ্র দেখতে পায়নি রাজকে। সোনালি জারার কাছে এসে একটা ওয়াইনের বোতল ও 2টা গ্লাস দিয়ে বলেন, এটা নিয়ে যাও রাজের ঘরে। রাজের দিকে আসার জন্য এটার থেকে বেস্ট টনিক আর হতেই পারে না। আর হ্যাঁ, এই ট্যাবলেট রাজের ড্রিঙ্কে মিলিয়ে দেবে। নেশার ঘুরে কিছু বুঝতে পারবে না। রাজ ঘুমিয়ে গেলে ওর পাশে ঘুমিয়ে পড়বে। সকালে রাজ তোমার হয়ে যাবে, কারণ সেখানে আসল ধামাকে দিব আমি।
কারণ সেখানে আসল ধামাকা দিব আমি। যারা খুশি হয়ে নিল জিনিসগুলো, তারপর চলে গেল উপরে। রুদ্র এদের প্ল্যানগুলো শুনে মনে মনে হাসতে থাকে। রাজ ফ্রেশ হয়ে নর্মাল বাসায় পরা ঢিলা গেঞ্জি পরেছে। ফ্রেশ হয়ে মাত্র বসে কিছু প্ল্যান করে মিটি হাসতে থাকে রাজ। যারা এসে রাজের গেট নক করে। রাজ তাকায় সেদিকে, দেখতে পায় শর্ট ড্রেস পরে গেটের সামনে হাতে বোতল থেকে ছোট ছোট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে হাঁটু ব্যাঁকা করে দাঁড়িয়ে আছে যারা। গাঢ় সবুজ রঙের শর্ট ড্রেস পরনে, হাই হিল। রাজের তাকানো দেখে যারা এগিয়ে আস্তে আস্তে বলে, সো নাও টাইম টু চিল বেবি। বলেই বোতল ও গ্লাস দুটি টেবিলে রেখে দেয়। রাজের দিকে এগিয়ে এসে বসে চিকন কণ্ঠে বলে, ও বেবি, কতদিন তোমাকে দেখিনি, আজ আমার এই চোখের তৃষ্ণা মেটাবো। এটা তৃষ্ণা না, তৃষ্ণা। ওকে, লেট ইট বি। আজ আমরা একসাথে কিছু মোমেন্ট কাটাবো, অনলি তুমি আর আমি, আর কেউ না বেবি। রাজ কিছু না বলে তাকিয়ে আছে যারার দিকে। যারা বোতলের মুখ খুলে দুটি গ্লাসে ওয়াইন ঢেলে রাজের চোখের দিকে তাকিয়ে থেকে গ্লাসে একটি নেশার ওষুধ মিশিয়ে দেয়, যেটা সোনালি দিয়েছিল যারার হাতে। ড্রিঙ্ক রেডি করে যারা গ্লাসটি নিয়ে আরও একটু এগিয়ে আসে রাজের দিকে। রাজ তাকিয়ে আছে যারার স্মোকি চোখের দিকে। রাজের সামনে গ্লাস নিয়ে যারা বলে, দিস স্পেশাল ড্রিঙ্কস বাই ইয়োর লাভলি যারা। রাজ গ্লাসটি না নিয়ে তাকিয়ে আছে যারার দিকে। যারা ইশারা করে রাজকে বলে, টেক ইট বেবি, ইটস স্পেশাল ফর ইউ অ্যান্ড মি। রাজ এবার যারার হাত থেকে ড্রিঙ্কসের গ্লাস নেয়। তার যারা খুশি হয়ে তাকিয়ে থাকে। রাজ নিজেও তাকিয়ে আছে যারার দিকে। রাজ গ্লাস এনে নিজের মুখের সামনে ধরে বলে, দিস স্পেশাল ড্রিঙ্ক বিলং টু মাই জারা বেবি, রাইট? ইয়েস। দ্য স্পেশাল ড্রিঙ্ক শুড গো টু মাই স্পেশাল জারা বেবি। বলেই সমস্ত ওয়াইন যারার মাথার উপর ঢালতে থাকে রাজ। হঠাৎ ওয়াইনের আক্রমণ বুঝে উঠতে পারে না যারা। চোখ পিটপিট করে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ গ্লাসের ড্রিঙ্ক ঢেলে শেষ করে টেবিলের উপর গ্লাস রাখে। যারা বলে ওঠে, তুমি আমাকে ভেজালে কেন বেবি? অ্যাকচুয়ালি তোমাকে ভেজানোর থেকে বেটার অপশন আমার কাছে নেই বেবি। যারা আর কিছু বলবে তার আগে রাজ চিল্লিয়ে বলে, নাও গেট লস্ট। যারা বোতল ও গ্লাস নিয়ে বের হয়। সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পায় রুদ্র সিঁড়ি দিয়ে উপরে উঠেছে। রুদ্র যারার দিকে তাকিয়ে দেখে যারার মাথার চুলগুলো ভিজে আছে। বিদ্রুপের সুরে রুদ্র বলে নিজের ঘরে চলে যায় রুদ্র। পারলি না তো? আগেই জানতাম পারবে না। আসলে কি বলতো, আমরা ছেলেরা তোদের মতো মেয়েদের ভোগ্যে মনে করি, আর মায়াবী দেখতে মেয়েদের নিজেদের উত্তরাধিকারী মনে করি। এটা না বুঝেও তোদের মতো যেসব মেয়েরা ঢলে পড়িস তারা ভুগতে থাকিস। ওহ শাট আপ। তুমি তোমার মিশন দেখো। তোমার হিয়াকে তো তুমি তোমার দিকে ফেরাতেই পারলে। আমার পাখি আমার কাছাতে থাকবে, তোকে ভাবতে হবে না।